সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। স্কুল অফ এক্সিলেন্সের আরও একটি একাডেমিক ক্লাসের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিস করব সেটা হচ্ছে তোমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস। এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে তোমাদের নতুন দুইটা এবছর যে জিনিসটা নতুন করে অ্যাড হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল, অর্থাৎ আলাদা আলাদা এবার আসবে। কিন্তু আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম থাকবে না, অর্থাৎ দুইটাতে কিন্তু 10টা 10টা 5 মার্ক করে, মোটামুটি এক একটার মার্ক হচ্ছে 0.5 করে, অর্থাৎ দুইটা গ্যাপ ফিলিং আমরা আজকে প্র্যাকটিস করবো, একটা আর্টিকেল দিয়ে আর একটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে। চলো শুরু করি। প্রথমে আমরা হচ্ছে আর্টিকেলের একদম কমন বিষয়গুলো তো তোমরা সকলেই জানো, যেমন কনসোনেন্টের আগে কি হয় বা ভাওয়াল থাকলে কি হয়, এগুলো একদম কমন বিষয়। যে বিষয়গুলো তোমরা জানো হয়তো বা প্র্যাকটিসের অভাবে ভুলে গেছো, আমরা শুধু সেগুলোই স্লাইডে অ্যাড করেছি। এবং তোমরা এই ক্লাসের পরপর কি করবা, পরপরই কিন্তু তোমরা এই যে গ্রামার বই থেকে তোমরা এতদিন যাবৎ আর্টিকেল এবং প্রিপোজিশন পড়েছো সেগুলো একটু খুঁটিনাটি আরেকবার একটু রিভিশন দিয়ে নিবে। তারপরে কি করবে, বোর্ড কোশ্চেন হচ্ছে সলভ করবে। আমার বোর্ডে টপ করার অভিজ্ঞতা থেকে আমি এটুকু বলতে পারি যে শুধুমাত্র এরকম গদ বাঁধা নিয়ম যদি তুমি বসে বসে পড়ো, জীবনেও পরীক্ষার হলে ভালো করতে পারবা না। তার জন্য তোমার দরকার হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা। চেষ্টা করবা যতগুলো বোর্ড কোশ্চেন পাওয়া যায় আর কি, তোমার কাছে যদি সোর্স থাকে বা যদি কোনো মডেল টেস্ট কিনে থাকো, সেখান থেকে কি করবা, এই নিয়মগুলো একটু পড়ার পরে বা এখানকার প্র্যাকটিস শেষ হওয়ার পরে তোমরা হচ্ছে বোর্ড কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করবে। বসে বসে শুধুমাত্র নিয়ম মুখস্থের উপরে কখনোই মনোযোগী হবে না। চলো আমরা শুরু করি। প্রথমে দেখো, কনসোনেন্ট থাকলে তো সাধারণত আমরা জানি কনসোনেন্ট যদি থাকে কোনো শব্দের শুরুতে তাহলে কি হয়, সাধারণত এ হয়, আর ভাওয়েল থাকলে হচ্ছে এন হয়। ব্যতিক্রমগুলোর মধ্যে আছে দেখো, যদি ও দিয়ে শুরু হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ডের শুরু হচ্ছে ও দিয়ে, তাহলে সেই বাক্যটা কি হবে, অ্যান হবে সেই বাক্যটা, সেটা যে কোনো ধরনের হোক। একটা মাত্র ব্যতিক্রম, সেটা হচ্ছে অন। অন ব্যতীত যত শব্দই ও দিয়ে শুরু হোক না কেন তার পূর্বে বসবে হচ্ছে অ্যান, বাট অন যদি বসে তাহলে বসবে হচ্ছে এ। কিসের জন্য, কারণ এখানে ওয়ানের উচ্চারণ অর্থাৎ ও ভাওয়ালের যে ওটা আছে এর উচ্চারণ কিসের মতো না, ও এর মতো না, এটার উচ্চারণটা হয়ে গেছে অ, এরকম অ এর মতো, ওয়া, এই এরকম একটা সাউন্ডের এসে গেছে। তার কারণে এখানে কি হচ্ছে, এ হচ্ছে। যেমন সবচেয়ে মানে যে জিনিসটা বারবার পরীক্ষায় আসে সেটা হচ্ছে এ ওয়ান আইড ম্যান, অর্থাৎ এক চোখওয়ালা একটা মানুষ। তাহলে এটা গেল ও দিয়ে। এরপরে দেখো, কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে অ্যান বসে। যেমন আমরা আগে থেকেই পড়েছি অ্যান অনেস্ট বয়, এখানে এইচটা কিন্তু একটা কনসোনেন্ট, বাট এটার উচ্চারণ কিন্তু এখানে নেই, অনেস্ট, অর্থাৎ সরাসরি ওর উচ্চারণটা চলে আসছে অনেস্ট বয়। তারপরে দেখো অ্যান আওয়ার, এখানে এইচের উচ্চারণটা কিন্তু সাইলেন্ট আছে, আওয়ার আমরা সরাসরি বলি না, হাওয়ার কিন্তু বলি না, আমরা বলি আওয়ার, অন আওয়ার, টু আওয়ার। এখানে তার কারণে কি হচ্ছে, অ্যান হচ্ছে। অর্থাৎ সরাসরি কনসোনেন্ট হলেই যে তুমি সরাসরি এ এন এরকম একটা জিনিস বসায় দিবা, বিষয়টা এরকম না, তোমাকে আগে দেখতে হবে ওটার উচ্চারণটা কেমন, তার উপর ডিপেন্ড করবে। এরপরে দেখো 3 নাম্বারটা, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন থেকে। অ্যাব্রিভিয়েশনের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে অ্যান, এবং কনসোনেন্টের মতো হলে এ হবে। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবা। যেমন আমরা এই জিনিসগুলো ইউজ করি, এসএসসি, এইচএসসি, এমবিএ, বিবিএ, এমবিবিএস, এই শব্দগুলো। এখন এই অ্যাব্রিভিয়েশনগুলো, এই অ্যাব্রিভিয়েশনগুলোর ক্ষেত্রে তুমি দেখো এমবিবিএস এর ক্ষেত্রে খেয়াল করো, এমবিবিএস এ কিন্তু প্রথমে কি আসছে, এম শব্দের প্রথমে আসছে এ। তুমি যখনই এমবিবিএস বলতে যাবা, এমবিবিএস অর্থাৎ প্রথমে কি চলে আসছে, এ চলে আসছে। এই এ চলে আসার কারণে, এ হচ্ছে ভাওয়াল আমরা সকলেই জানি, এই এ চলে আসার কারণে এটা কি হয়ে যাচ্ছে, অ্যান হচ্ছে। অথচ আমরা জানি যে কনসোনেন্ট হলে হচ্ছে এ হওয়ার কথা ছিল, বাট এটা ডিপেন্ড করতেছে ওটা উচ্চারণটা কেমন হচ্ছে। এরপরে দেখো বিবিএ, বিবিএতে দেখো বিবিএর পূর্বে কি বসেছে, এ বসেছে। কারণ বিবিএ শব্দে দেখো বি অর্থাৎ প্রথমে ব আসতেছে এরপরে ই আসতেছে। বিবিএটা ভালো করে খেয়াল করে দেখো, বিবিএ অর্থাৎ প্রথমে ব, পরে কিন্তু রস্বইটা আসতেছে, প্রথমেই কিন্তু ই আসতেছে না। যদি ই আসতো তাহলে আমরা কিন্তু এটাতেও এন দিতাম। তো তোমাকে একটু উচ্চারণ করে খেয়াল করতে হবে যে কোন জিনিসটা অর্থাৎ কোন অ্যালফাবেটটা আগে আসতেছে, সেই ক্ষেত্রে তোমাকে পরিস্থিতি বিবেচনা করে এ অথবা এন নিতে হবে। এরপরে দেখো 4 নাম্বার, কোন কোন ক্ষেত্রে, এটা একটু রংটা চেঞ্জ করে নিই, কোন কোন ক্ষেত্রে দেখো এ বসবে। ফিউ,
লিটল, লট অফ, অর্থাৎ এ ফিউ, এ লিটল, এ লট অফ, এ গুড ডিল অফ, এ গুড ম্যানি, এ গ্রেট ম্যানি। এই জিনিসগুলোর পূর্বে কি বসবে? এই জিনিসগুলোর পূর্বে হচ্ছে এ বসবে। এই কয়টা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এই এই গ্রেটটা, ফিউ, লিটল এগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসে। এরপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম, সাচ, ম্যানি এবং সাচের সাথে এটা বসে, তবে শর্ত হচ্ছে পরে একটা সিঙ্গুলার থাকতে হবে। সিঙ্গুলার যদি না থাকে তাহলে কিন্তু তুমি এ অ্যান বসাতে পারবে না, কারণ আমরা সকলেই জানি এ এবং অ্যান এটা কি একটা নির্দিষ্ট একটি বোঝাবে। এ অ্যান দিয়েও একটি বোঝায়, তারপরে এ দিয়েও একটি বোঝায়। বাট যদি এখানে সিঙ্গুলার না থাকে, প্লুরাল হয়, তাহলে কিন্তু এ বসাতে তুমি পারবা না। সেই ক্ষেত্রে তোমাকে পরের নাউনটা খেয়াল করতে হবে। তাহলে ম্যানি এ বয়, ম্যানি এ বয় বা গার্ল, ম্যানি আ বুক, যে কোনো কিছুই হতে পারে, বাট খেয়াল রাখবো পরেরটা সিঙ্গুলার নাকি প্লুরাল। 5 গেল। এরপরে দেখো 6 নাম্বার, দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ। এই জিনিসটা ইম্পর্টেন্ট। মাঝে মাঝে এখানে এই অ্যাডজেক্টিভটা উজ্জ্বল থাকতে পারে, উচ্চ বলতে না থাকতে পারে, সরাসরি দা প্লাস নাউন প্লাস অফ এই জিনিসটাও থাকতে পারে। ওই ক্ষেত্রে তোমাকে যদি প্রিপোজিশনের নিয়ম হয়, প্রিপোজিশনের এখানে গ্যাপ থাকবে, বা আর্টিকেলের নিয়ম হলে এখানে গ্যাপ থাকবে। তুমি যেহেতু জানো যে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ হয়, তুমি সহজেই বুঝতে পারবা এখানে আসলে কি হচ্ছে। এরপরে দেখো 7 নাম্বার, 7 নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট, 7 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। দা প্লাস অ্যাডজেক্টিভ অথবা কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি থাকে, তাইলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে জাতি, অর্থাৎ তোমাকে দা বসাতে হবে। যেমন পোর মানে কি আমরা জানি গরিব, এটা সরাসরি একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নাউন না। বাট তুমি যখন দা প্লাস অ্যাডজেক্টিভ করবা, এটা একটা নাউনের মতো কাজ করবে, অর্থাৎ পুরো গরিব, পৃথিবীর যত গরিব মানুষ আছে তাদেরকে একত্রে বোঝাবে। তারপরে যদি রিস ইউজ করো সেম হবে। এরপরে দেখো ভাষার ক্ষেত্রে দা, দা প্লাস যদি কোনো একটা ভাষা দাও, যেমন দা প্লাস দিলা বাংলা একটা ভাষা, দা বেঙ্গলি দিলা, তাহলে কি হয়ে গেল? একটা জাতি হয়ে গেল, এটা কিন্তু আর ভাষা থাকলো না। যদি দা প্লাস ইংলিশ দাও, তাহলে কিন্তু এটার ইংরেজি ভাষা থাকলো না, বরং ইংরেজি ভাষাভাষী মানুষ হয়ে গেল। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে দা প্লাস অ্যাডজেক্টিভ অথবা যদি ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে জাতি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের ক্লাস মাত্রই শুরু হয়েছে আমির হামজা, খুব বেশি একটা সময় হয়নি, মাত্র এটা এটা আমাদের হচ্ছে প্রথম স্লাইড এটা আমাদের। তোমাদের কোনো কনফিউশন হলে এখান থেকে তোমরা প্রশ্ন করতে পারো, আমি এখান থেকে চেক করে নেব। আচ্ছা, এরপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ আমরা যখন ডিগ্রি অফ কম্প্যারিজন পড়ি, ওই ক্ষেত্রে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি পড়ি, কম্পারেটিভ পড়ি, পজিটিভ পড়ি। তো এই সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি হয়? দা, দা বসে সবসময়, কোনো ব্যতিক্রম নেই, সবসময় কি বসবে? দা বসে। এবং ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভের নিয়মটা ভালো করে খেয়াল করবে। এই ডাবল কম্পারেটিভের ক্ষেত্রেও কিন্তু হয়, অর্থাৎ আমরা জানি সাধারণত সুপারলেটিভে দা হয়, এটা সবাই জানি, কমন বিষয়। কিন্তু আরেকটা জায়গায় হয়, সেটা হচ্ছে কম্পারেটিভে, কম্পারেটিভেও দা হয়। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এইটার হচ্ছে স্ট্রাকচারই একটা, দ্য মোর, দ্য হাই, এরকম হতে পারে, দ্য মোর, দ্য হায়ার, দ্য গ্রেটার, এরকম হতে পারে। অর্থাৎ এই স্ট্রাকচারটা এরকম যে তুমি যত পড়বে তত জানবে, তুমি যত খাওয়া দাওয়া করবে তত মোটা হবে, এরকম একটা বিষয়। অর্থাৎ একটা কাজের ফলে আর একটা কাজ যে হচ্ছে, এই কম্পারিজনটা করা হবে এখানে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, অর্থাৎ যত বেশি পড়বে তত বেশি শিখবে। এই জায়গায় মূলত গ্যাপটা থাকে, দ্য মোর, দ্য মোর। তাহলে এটাকে বলে হচ্ছে ডাবল কম্পারেটিভ। এরপরে দেখো 10 নাম্বারটা, 10 নাম্বারটার মধ্যে একসাথে অনেকগুলো রুলস দেওয়া আছে। প্রপার নাউন, নাউনগুলো খেয়াল করবে ভালো করে, কারণ এই নাউনগুলো তোমাকে পরীক্ষার হলে যদি তুমি না চিনতে পারো তাহলে হয়তো তুমি বুঝতে পারবে না। এটা হচ্ছে আর্টিকেল বসে না, অর্থাৎ ক্রসের নিয়ম। এটা কোন জায়গায় আর্টিকেল বসে না। তাহলে প্রপার নাউন, প্রপার নাউন জিনিসটা কি? কোনো মানুষের নাম, যেমন আমার নাম তন্ময়, আমি আমার নামের পূর্বে কিন্তু দা ইউজ করতে পারবো না, খুব ব্যতিক্রম না হলে, যদি আমার লেখার কথা বলি তাইলে আলাদা বিষয়। কিন্তু সিম্পলি তুমি কিন্তু প্রপার নাউনের পূর্বে কিন্তু ইউজ করতে পারবে না তোমার নামের আগে, বিশেষ করে। ওকে, এরপরে দেখো আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে জিনিসগুলো গোনা যায় না, সেই জিনিসগুলোর পূর্বে কিন্তু বসানো যাবে না। এরপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ বিমূর্ত, সেগুলো। এরপরে আছে ম্যাটেরিয়াল নাউন, এগুলোর পূর্বে কিন্তু ক্ষেত্র বিশেষে বসে, সেগুলো ব্যতিক্রম। আর এখান থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, পজিটিভ অ্যাডজেক্টিভ। এই পজিটিভ অ্যাডজেক্টিভ থেকে বারবার করে প্রশ্ন আসবে,
তাই এই জিনিসটা ভালো করে খেয়াল রাখা দরকার। পজিটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি, অর্থাৎ তোমার সত্ত্বাধিকারী, তুমি কোনো জিনিস পজেস করো, তুমি কোনো জিনিস তোমার অধিকারে আছে, এই জিনিসটা বোঝাতে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভটা কিন্তু ইউজ করা হয়। তো এই পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি আছে, যেমন মাই আছে, আওয়ার আছে, ইওর আছে, হার আছে, হিজ আছে, দেয়ার আছে। এই জিনিসগুলো যদি থাকে তাইলে ওই জায়গায় তুমি আর্টিকেল বসাতে পারবা না। এটা আমরা যখন এখনই প্র্যাকটিস করব তখন দেখবা। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজের পূর্বে দা বসে না। আমরা এর আগে দেখলাম ল্যাঙ্গুয়েজের পূর্বে কিন্তু দা বসে, বাট ওইটা কিন্তু ভিন্ন একটা জিনিস। এখানেই দেখলাম আমরা এই যে দা প্লাস ল্যাঙ্গুয়েজ, এটা বসলো কিসের জন্য, কারণ এখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু আর ল্যাঙ্গুয়েজ নেই, এটা হচ্ছে একটা নির্দিষ্ট ভাষাভাষী মানুষকে রিপ্রেজেন্ট করতেছে, তার কারণে এখানে কি হবে, দা হবে। বাট সিম্পলি যদি তুমি ভাষার কথা চিন্তা করো তাহলে কিন্তু তুমি ইংলিশের পূর্বে দাটা বসাতে পারবে না, যদি ওই প্যাসেজটাতে ওটাকে ভাষা হিসেবেই রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে আমাদের আর্টিকেলের কমন নিয়ম। এছাড়াও জটিল কিছু নিয়ম আছে। ওকে, এছাড়াও জটিল কিছু নিয়ম আছে যেগুলো তোমরা হচ্ছে জাস্ট প্র্যাকটিস শেষে বই থেকে একবার করে রিডিং পড়ে যাবা। নিয়ম মুখস্থের উপরে কখনোই জোর দিবা না, বোর্ড কোশ্চেন বেশি করে সলভ করবা। এই 10টা নিয়ম থেকে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে একটু দ্রুত জানাও, কারণ ফেসবুকের কমেন্টগুলো সাধারণত একটু দেরিতে আসে। ক্লাসটা হচ্ছে আমাদের এফআরসি 26 ব্যাচের জন্য মূলত, অর্থাৎ যারা 26 ব্যাচে পরীক্ষাটা দিবে তাদের জন্য, আর্টিকেল এবং প্রিপোজিশনের প্রথম দুইটা যে গ্যাপ থাকবে তাদের জন্য এটা। আচ্ছা, তোমাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, তাহলে সমস্যা নেই, আমরা সরাসরি প্র্যাকটিসে চলে গেলাম। দেখো এটা আর্টিকেল 1 নাম্বার। আচ্ছা, মাহিদ লিখছে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা পরের পার্টটাতে চলে যাই। দেখো ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেল থেকে এরকম তোমাদের, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন, এগুলো কিন্তু আমি নিজে বানিয়েছি, বিষয়টা কিন্তু এরকম না। তো বোর্ড কোশ্চেন কেমন আসে সেটা দেখার জন্যই মূলত তোমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করাবো। এবং তোমরা এই ক্লাস শেষে কারো বানানো কোনো প্রিপোজিশন শিট বা আর্টিকেলের শিট পড়ার দরকার নাই, বেশি বেশি বোর্ড কোশ্চেনটাই সলভ করো, কারণ বোর্ড কোশ্চেনে একটা প্যাটার্ন থাকে, ওই প্যাটার্নটা মাথায় গেঁথে গেলে তোমাদের পরবর্তীতে সলভ করতে সুবিধা হবে। দেখো বাংলাদেশ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একদম কমন, অর্থাৎ ক্লাস 6-এ ভর্তি হওয়ার পর থেকেই সাধারণত আমাদের কি হয়, আর্টিকেলটা শুরু হয়, ক্লাস 5 পর্যন্ত ছিল না। তো এখানেই প্রথমে আমরা এই জিনিসটা শিখেছিলাম যে এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, এবং ভাওয়েলের পূর্বে কি বসে, অ্যান বসে। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। উই ওন ফ্রিডম অন ড্যাশ ডিসেম্বর 16, 1971, তাহলে আমরা 16ই ডিসেম্বরে বিজয় অর্জন করেছি। তাহলে এই ড্যাশটাতে কি হবে, দেখো প্রিপোজিশনের পরে যদি একটাই ওয়ার্ড থাকে, এখানে তো সালটা দেওয়া আছে, এটা ওয়ার্ড না, এখানে দেখো অন ড্যাশ তারপরে হচ্ছে একটা নাউন আছে। আমরা জানি প্রিপোজিশনের পরে যদি একটাই শব্দ থাকে তাহলে সেটা কি হয়, সেটা সাধারণত হচ্ছে নাউন হয়, এবং ওই শব্দের দুইটার মাঝে আর কোনো রকমের আর্টিকেল বসে না। অন এ ডিসেম্বর হবে না, দা ডিসেম্বর হবে না, কিছুই হবে না, এটা হচ্ছে ক্রস হবে। তাহলে আমরা 1971 সালে 16ই ডিসেম্বরে বিজয় অর্জন করেছি, এখানে অন এবং দায়ের মাঝে কোনো আর্টিকেল হচ্ছে না। হ্যাঁ, অ্যান হবে, তোমরা কমেন্ট করতে পারো যদি পারো আগে থেকেই। এরপরে দেখো দিস ফ্রিডম ওয়াজ ওন অ্যাজ ড্যাশ রেজাল্ট অফ গ্রেট স্যাক্রিফাইস। তোমরা কিন্তু এই দেখো অ্যাজ এ রেজাল্ট, এটা তো হচ্ছে ধরো একটা কানেক্টরের মতো জিনিস, তোমরা সবাই বুঝতে পারতেছো যে এটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ অ্যাজ এ রেজাল্ট বলতে আমরা কি বুঝি, ফলশ্রুতিতে বা ফলাফল হিসেবে। কিন্তু এটা তো জানা বিষয়, কিন্তু এমনও শব্দ হতে পারে যে যেখানে তুমি বুঝতে পারতেছো না এটা কি নির্দিষ্ট করে দিয়েছে নাকি অনির্দিষ্ট করে দিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এরকম অর্ধেক পর্যন্ত অনেকের এই টেন্ডেন্সি আছে যে একটা লাইনের অর্ধেক পর্যন্ত পড়েই অ্যান্সার করে দিয়েছে, গ্যাপের পরে আর পড়ছে না, যে গ্যাপের পরে পুরো লাইনটা কি আছে দেখার প্রয়োজন মনে করে না। তো এটা কিন্তু করা যাবে না, গ্যাপের শেষ মাথা পর্যন্ত অর্থাৎ ফুল স্টপ পর্যন্ত তোমাকে দেখতে হবে যে আসলে কোনো বিষয় নির্দিষ্ট করে দিল কিনা, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে যে তোমার গ্যাপটাতে কি বসবে। এরপরে দেখো দ্য গ্রেট ম্যানি লেইড ডাউন দেয়ার লাইভস ফর ড্যাশ ফ্রিডম অফ দ্য কান্ট্রি। তাহলে দেখো প্রথম নিয়ম কি, গ্রেট ম্যানি, আমরা এখানে পড়েছিলাম। দেখো গ্রেট ম্যানির সাথে এর পূর্বে কি বসে, এ। যদি এটা একটা আনইউজুয়াল, মানে আমরা সাধারণত এ গ্রেট ম্যানি কথাটা শুনি না, কিন্তু এটা বসে এ গ্রেট ম্যানি। এ গ্রেট ম্যানি বলতে বোঝায় হচ্ছে এ লার্জ নাম্বার অফ পিপল, বা অনেক বেশি মানুষজন বোঝাতে কি ব্যবহার হয়,
গ্রেট ম্যানি ব্যবহার হয়। ওকে, এরপরে দেখো, আচ্ছা এটা তো গেল প্রথম গ্যাপ। তাহলে এই গ্রেট ম্যানি লেইড ডাউন দেয়ার লাইফস, লেইড ডাউন এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ জীবন বলিদান করা, জীবনকে আত্মোৎসর্গ করা। দেয়ার লাইফস ফর ড্যাশ ফ্রিডম অফ দ্য কান্ট্রি। ওকে, ই নাম্বার দা হবে, হ্যাঁ দা হবে, ফর দ্য ফ্রিডম, একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে ফর দ্য ফ্রিডম হবে। এটার গ্যাপটা একটু ছোট হয়ে গেছে। ফর দ্য ফ্রিডম অর্থাৎ নির্দিষ্ট করে কিন্তু বলে দিচ্ছে ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। এরপরের অংশ দেখো, এফ ড্যাশ ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ ড্যাশ প্যাট্রিয়ট, অর্থাৎ এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলে দেয়নি কোন মানুষটা, যে কোনো একটা মানুষের কথা বলছে, তার কারণে আমাদের এখানে কি হবে, এ হবে। অর্থাৎ একজন মানুষ যে ভালোবাসে তার কান্ট্রিকে, ইজ ড্যাশ প্যাট্রিয়ট, ইজ আ প্যাট্রিয়ট, অর্থাৎ এখানে কোনো জিনিসই নির্দিষ্ট করে দেওয়া নেই, তার কারণে আমার বারবার এ বসছে। এরপরে দেখো 8 নাম্বার, ড্যাশ রিয়াল প্যাট্রিয়ট লাভস দ্য ড্যাশ রিয়াল প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ। তাহলে এটাতেও কি হবে, এটাও অনির্দিষ্ট, অর্থাৎ কোনো নির্দিষ্ট কোনো দেশ প্রেমিকের কথা বলছে না যে এই দেশ প্রেমিক, এই লোকটা তার দেশকে ভালোবাসে, এরকম করে কিছু বলছে না, যেহেতু অনির্দিষ্ট তার কারণে আমরা এ বসালাম। এরপরে দেখো, বিং প্যাট্রিয়ট উই অল শুড ট্রাই টু মেক ড্যাশ ইফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ড্যাশ প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড। তাহলে প্রথম গ্যাপের আগে দেখো, উই অল শুড ট্রাই টু মেক ইফোর্ট, মেক হচ্ছে এখানে দেখো ই আছে ভাওয়াল, তার কারণে আমাদের কি হলো, অ্যান হলো। টু মেক অ্যান ইফোর্ট অর্থাৎ প্রচেষ্টা করা, কোনো একটা চেষ্টা করা, ফর দ্য ওয়েলফেয়ার অর্থাৎ ভালোর জন্য, অ্যান্ড ড্যাশ প্রোগ্রেস অফ আওয়ার মাদারল্যান্ড। এইখানে একটু খেয়াল করার বিষয় আছে, এখানে দেখো একটা দা আছে, এই অংশে একটা দা আছে এবং এখানে একটা অ্যান্ড আছে। আমরা জানি অ্যান্ড এবং কমা দ্বারা সাধারণত একই রকমের কোন একটা পার্সন পিস বা কোনো ওয়ার্ড যেটা সেম হবে, নাউন হলে নাউন, দুটা নাউনকে অ্যান্ড দ্বারা যুক্ত করবে, দুটা সেন্টেন্স হলে দুটা সেন্টেন্সকে অ্যান্ড দ্বারা মাঝে যুক্ত করবে। এখানে দেখো, এখানে একটা ওয়েলফেয়ার একটা নাউন এবং প্রোগ্রেস একটা নাউন, এবং দুটার সামনে কি আছে, অ্যান্ড, এবং মাঝে আছে হচ্ছে সামনে আছে দা এবং মাঝে আছে অ্যান্ড। তাহলে দুটা নাউনকে যখন একটা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিয়েছি তখন আমরা দুইবার করে দা লিখতে পারবো না, অর্থাৎ এখানে মনে হচ্ছিল যে দা হবে, দ্য প্রোগ্রেস, দ্য ওয়েলফেয়ার অ্যান্ড দ্য প্রোগ্রেস। আসলে শুনতে ভালোই শোনায়, এবং আসলে যদি কথা বলার ক্ষেত্রে বলো যে আমি স্পিকিং করছি, তো সেই ক্ষেত্রেও খুব একটা বড় মিস্টেক নেই। কিন্তু তুমি যে এখানে যেহেতু তোমাকে একবার দা দিয়েই দিয়েছে, এটা অতিরিক্ত, তাই আর এখানে দা দেওয়ার প্রয়োজন নেই, এখানে হবে হচ্ছে ক্রস। যে নাম্বার না, যে দা হবে না, যে ক্রস হবে, কারণ এখানে হচ্ছে ব্যাখ্যা তো দিয়েই দিয়েছি। ওকে, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের 1 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা খুবই সোজা ছিল, খুব একটা প্রবলেম হওয়ার কথা না, অবশ্য বোর্ড কোশ্চেনের হচ্ছে আর্টিকেলগুলো সোজাই থাকে। এরপরে দেখো, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 2 নাম্বার। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল 23, 1564 ইন ড্যাশ ভিলেজ অফ স্ট্রেটফোর্ড অন অ্যাভন, বারবার মাইক্রোফোনটা পড়ে যাচ্ছে, was farmer's son who came on Avon in dash country of Warwickshire। এই পর্যন্ত দেখো, এখানে দেখো একটা জিনিস খেয়াল করতে হবে, ড্যাশের পরে এখানে কিন্তু মেনশন করে দিয়েছে স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন, এবং কান্ট্রি কোনটা, ওয়ারউইকশায়ার, অর্থাৎ দুইটা জিনিসই কি করেছে আমাদের একদম নির্দিষ্ট করে দিয়েছে। নির্দিষ্ট করে দিলে সেই ক্ষেত্রে আমরা দা ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবো না। তাহলে দেখো, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অন এপ্রিল 23, 1564 ইন দ্য ভিলেজ, ইন এ ভিলেজ হবে না, নির্দিষ্ট করে দিয়েছে যেহেতু, তার কারণে আমরা ইউজ করব হচ্ছে ইন দ্য ভিলেজ। হ্যাঁ, ইন দ্য ভিলেজ হবে সোনালি রোদ্দুর, ইন দ্য ভিলেজ অফ স্ট্রেটফোর্ড অন অ্যাভন ইন ড্যাশ কান্ট্রি অফ ওয়ারউইকশায়ার, ইন দ্য কান্ট্রি হবে, অর্থাৎ দুইটাই যেহেতু নির্দিষ্ট তাই দুইটাই আমরা কি ইউজ করলাম, দা ইউজ করলাম। এরপরে দেখো, হিজ ফাদার জন শেক্সপিয়ার ওয়াজ, এই দেখো এখানে কিন্তু অনির্দিষ্ট, কোনো নির্দিষ্ট করে কোনো ফার্মারের কথা বলছে না। হিজ ফাদার জন শেক্সপিয়ার ওয়াজ আ ফার্মার্স সন, অর্থাৎ তার বাবা ছিল একজন কৃষকের ছেলে। হু কেম, এই জিনিসটা খেয়াল করার একটা বিষয়, হু কেম ড্যাশ স্ট্রেটফোর্ড ইন অ্যাবাউট 1531। তাহলে এই জিনিসটা খেয়াল করতে হবে। দেখো সাধারণত আমরা জানি কি, কোনো জায়গায় আসা ক্ষেত্রে কি হয়,
যে আমি কোনো জায়গায় গেলাম, হি কেম টু ঢাকা, সে ঢাকায় এসেছিল, তাইলে এই ক্ষেত্রে হওয়ার কথা ছিল টু। কিন্তু খেয়াল করে দেখো এইটা আমরা কিসের নিয়ম পড়ছি, আমরা নিয়মটা পড়ছি হচ্ছে আর্টিকেলের, কিন্তু আর্টিকেলের নিয়মে তো আমরা টু ইউজ করতে পারবো না। তার কারণে এখানে তোমাকে বাধ্য হয়েই কি দিতে হবে, ক্রস দিতে হবে। সিতে, হ্যাঁ সিতে হবে, ডিতে হচ্ছে ক্রস, স্ট্রেট ফোর্ড। তাহলে এটাতে গেল আমাদের ক্রস। এরপরেরটা দেখো অ্যান্ড বিগ্যান টু, তাহলে ওনার বাবা স্ট্রেট ফোর্ডে আসলেন এবং শুরু করলেন। বিগ্যান টু মানে হচ্ছে স্টার্ট করা, বিগ্যান টু মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, স্টার্ট। বিগ্যান টু প্রসপার অ্যাজ এ ট্রেডার, অর্থাৎ একজন ব্যবসায়ী হিসেবে, অ্যাজ এ ট্রেজার একজন ব্যবসায়ী হিসেবে। কিসের ব্যবসায়ী, ইন কর্ন অর্থাৎ ভুট্টা চাষ, হুইট মানে ময়দা, লেদার অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস নিয়ে ওনার বাবা কি শুরু করলো, ব্যবসা শুরু করলো। হিজ মাদার ম্যারি আর্ডেন ওয়াজ ড্যাশ ডটার অফ ড্যাশ প্রসপারাস ফার্মার, অর্থাৎ নির্দিষ্ট করে দিচ্ছে যে একজন বিত্তশালী ফার্মার পরিবারের মেয়ে কি ছিল, তার মা। হিজ মাদার ম্যারি আর্ডেন ওয়াজ ডটার অফ ড্যাশ প্রসপারাস ফার্মার। এই জন্যই বলছিলাম যে অর্ধেক সেন্টেন্স পড়ে কখনো উত্তর করতে যাবে না। এই পর্যন্ত কথা যদি তুমি চিন্তা করো, ডটার পর্যন্ত, হিজ মাদার ম্যারি আর্ডেন ওয়াজ এ ডটার, একজন মেয়ে ছিলেন, মানে কারো একজন কন্যা ছিলেন। এখানে কিন্তু কোনো ভুল নেই, আমি যদি এ বসাই কোনো ভুল নেই, কিন্তু তোমাকে পরের অংশ খেয়াল করতে হবে যে প্রসপারাস একটা ফার্মারের কথা বলা হচ্ছে যার ফ্যামিলির মেয়ে, অর্থাৎ নির্দিষ্ট করে দিচ্ছে যে এই ফ্যামিলির মেয়ে। তার কারণে আমরা আর এখানে এ বসাতে পারবো না, এবার আমাদের দা বসাতে হবে, দা বসাতে হবে। এরপরে দেখো দ্য ডটার অফ, এইবারে হবে হচ্ছে অফ ড্যাশ প্রসপারাস ফার্মার। এবার জি নাম্বার দেখো, জি নাম্বারে কি হবে, জি নাম্বারে দুইটা জিনিস ঠিক হতে পারে, জি নাম্বারে দাও হতে পারে এবং এও হতে পারে, দুইটাই গ্রহণযোগ্য। তুমি যদি এই এ অথবা দা দুটা বসাও, দুটা দিয়ে মিনিং তো এমনিতেও আসে এবং দুটাই গ্রহণযোগ্য, এখানে কোনো ভুল নেই। দ্য প্রসপারাস ফার্মার্স অর্থাৎ নির্দিষ্ট করে দিতে বলা যাচ্ছে। আবার এ প্রসপারাস ফার্মার একজন প্রসপারাস ফার্মারের ফ্যামিলি থেকে বিলং করে, বাট ফার্মারের যেহেতু নাম উল্লেখ নেই তার কারণে আমরা এ ধরতে পারি। আবার এইদিকে যেহেতু মেয়ের নাম বলা আছে অর্থাৎ একটু হলেও নির্দিষ্ট, তার কারণে দা বলতে পারি। তো তার কারণে এখানে দুটাই মোটামুটি আর কি নেওয়া যাবে। এরপরে দেখো ডিসেন্ডেন্ট ফ্রম বলতে মূলত হচ্ছে যে বংশানুক্রমিক বিষয়টা বোঝায়। ডিসেন্ডেন্ট ফ্রম অ্যান ওল্ড ফ্যামিলি, ও দিয়ে আমরা প্রথমে যে নিয়মটা পড়লাম যে ও দিয়ে শুরু সকল শব্দে কি বসে, অ্যান বসে, শুধু অনের পূর্বে হচ্ছে এ বসে। এই দেখো আমরা একটা ও পেয়ে গেলাম। অ্যান ওল্ড ফ্যামিলি অফ মিক্সড অ্যাংলো স্যাক্সন অ্যান্ড নোমান ব্লড, ইট ইজ জেনারেলি বিলিভড দ্যাট নেইদার ড্যাশ দ্য পোয়েটস মাদার নর হিজ ফাদার কুড রিড অর রাইট, অর্থাৎ এটা নির্দিষ্ট, এটা বিশ্বাস করা হয় যে তার বাবা এবং মা কেউই পড়তে এবং লিখতে জানতেন না। অর্থাৎ নির্দিষ্ট করে দিচ্ছে যে শেক্সপিয়ারেরই বাবা এবং শেক্সপিয়ারেরই মা, তাহলে কি হবে, দা হবে, তাহলে হচ্ছে দা হবে। ওকে, দ্য পোয়েটস মাদার নর হিজ ফাদার কুড রিড অর রাইট। ইন 1582 শেক্সপিয়ার ম্যারিড অ্যানি হ্যাথওয়ে, দ্য ডটার অফ ড্যাশ পিজেন্ট ফ্যামিলি, দ্য ডটার অফ দ্য পিজেন্ট ফ্যামিলি, অর্থাৎ নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে একজন পিজেন্ট অর্থ হয়তো তোমরা অনেকে জানো না, পিজেন্ট অর্থ হচ্ছে ফার্মার, অর্থাৎ ওনার ফ্যামিলির লোকজনও মোটামুটি ফার্মার ছিলেন এবং উনিও একটা ফার্মারের ফ্যামিলি থেকেই বিয়ে করলো, অর্থাৎ নির্দিষ্ট করে বলে দিল, তার কারণে আমরা কি ইউজ করলাম, দা ইউজ করলাম। তাহলে অ্যানি হ্যাথওয়ে দ্য ডটার অফ দ্য পিজেন্ট ফ্যামিলি, শি ওয়াজ 8 years older than শেক্সপিয়ার। তাহলে শেক্সপিয়ারের বউ তার চেয়ে কত বছরের বড় ছিল, আই দা হবে, শেক্সপিয়ারের বউ তার থেকে 8 বছরের বড় ছিল। এরপরে দেখো আমরা 3 নম্বরে চলে যাই, এটা হচ্ছে 3 নাম্বার আমাদের, আগে গেল 2 1। ওকে, এরপরে দেখো প্যাট্রিজম নিয়ে এসেছে একটা। প্যাট্রিজম ইজ, এটা তো বলার কোনো প্রয়োজনই নেই, প্যাট্রিজম ইজ আ নোবেল ভার্চু, ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ ড্যাশ কান্ট্রি। তাহলে এটা কি করে, একজন মানুষকে ইন্সপায়ার করে, কোনো নির্দিষ্ট মানুষকে না, যে কোনো একজন মানুষকে বা একাধিক মানুষকে কি করতে পারে, ইন্সপায়ার করতে পারে এটা। তার কারণে এটা কি হবে, ইট ইন্সপায়ার্স এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এ দেখো এই জিনিসটার জন্যই বলছিলাম আমরা, এই যে এখানে যে বললাম যে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, হিজ, হার, দেয়ার যদি হয় তাহলে কি হবে না, আমরা কোনো রকমের আর্টিকেল হবে না, হবে হচ্ছে একটা ক্রস। এখানে দেখো নিয়মটা,
এই দেখো হিজ চলে আসছে, হিজ কান্ট্রি। তুমি এখানে বলতে পারবে না হিজ আ কান্ট্রি, হিজ অ্যান আ কান্ট্রি বা দ্য কান্ট্রি, অর্থাৎ পজিটিভ আসার কারণে এখানে কি হলো, ক্রস হবে। তারপরে লাইন দেখো, ড্যাশ এ ম্যান উইদাউট প্যাট্রিজম ইজ নো বেটার দ্যান ড্যাশ বিস্ট। আচ্ছা, এত এ হচ্ছে কেন এখানে? এ ম্যান অর্থাৎ অনির্দিষ্ট একজন ব্যক্তি যার মধ্যে কি নেই, দেশপ্রেম নেই, ইজ নো বেটার দ্যান আ বিস্ট, অর্থাৎ একটা জীবজন্তু বা খারাপ জিনিসের থেকেও ও কি নিকৃষ্ট, যার মধ্যে দেশপ্রেম নেই। এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাশ ইজ কান্ট্রিম্যান। এখন দেখো আবার চলে আসছে আমাদের কি, পজিটিভ অ্যাডজেক্টিভ। এ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, মানে এ আগে পরে যেখানেই থাকুক না কেন এর একটা ঝামেলা লাগান লাগবে, এর হচ্ছে এই মূল উদ্দেশ্য। তার কারণে এখানে কি হচ্ছে না, এখানেও আমাদের কোনো রকমের আর্টিকেল হচ্ছে না। হ্যাঁ, ইতে এ হবে, এফতে ক্রস। এরপরে দেখো, হি থিংস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। তাহলে কিসের চিন্তা করে, যার চিন্তাটা কিন্তু নির্দিষ্ট, সে কি নিয়ে চিন্তা করছে, চিন্তা করছে দেশের ভালোর জন্য, বেটারমেন্ট, তাহলে চিন্তা কিন্তু তার নির্দিষ্ট। তার কারণে কি হবে, জি নাম্বারে দা। হি থিংস ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, তার দেশের ভালোর জন্য সে কি করে, চিন্তা করে। ওয়ান ড্যাশ দ্য কন্ট্রারি, এটা আমরা যে ক্লজ মার্কার বা ধরো প্রথমে কানেক্টর হিসেবে যে জিনিসগুলো ইউজ করি ওগুলো আসলে তো একদম মুখস্থর মতো। অন দ্য কন্ট্রারি অর্থাৎ বিপরীতে, অর্থাৎ এর বিপরীতে, অর্থাৎ বলছে যে একজন দেশপ্রেমিক মানুষ কি করে, নিজের দেশের ভালোর জন্য চিন্তা করে। বিপরীত দিকে অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, এখানে ইউ যেহেতু আছে আমাদের একটা ভাওয়াল, আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট, খালি নিজের কথা চিন্তা করে। দোজ হু ডাই ফর ড্যাশ কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। তাহলে এটার যে নাম্বারে কি হবে, এটার যে নাম্বারে কি হবে কমেন্ট করো। হ্যাঁ, আই এ এন হবে, জে কি হবে, এইচ তো অনেকক্ষণ আগে চলে গেছে, রিফাত হোসাইন। তাহলে অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট, দোজ হু ডাই ফর মানে কোনো কিছুর জন্য মারা যাওয়া। এটা কিন্তু কিছুক্ষণ পর যখন প্রিপোজিশন পড়বো, কোনো কিছু জন্য মারা যাওয়া, একটু পর প্রিপোজিশন পড়বো, ওই জায়গায় এই জিনিসটা লাগবে কিন্তু আমাদের। তাহলে দোজ হু ডাই ফর ড্যাশ কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস, তাহলে এই জিনিসটাও কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ বলে দিচ্ছে তুমি কখন প্রকৃত একজন দেশপ্রেমিক হতে পারবা, বা দেশপ্রেমিক বলতে ওনারা যেটা বোঝাচ্ছে যে তুমি যখন দেশের জন্য, অর্থাৎ তুমি মারা গেলা কোনো একটা কাজ করতে গিয়ে মারা গেলা হবে না, তোমাকে নির্দিষ্টভাবে দেশের কাজের জন্যই যদি মারা যাও তাহলে তুমি কি হবা, তুমি একজন দেশপ্রেমিক হবা, অর্থাৎ এই বিষয়টা কিন্তু নির্দিষ্ট। তার কারণে এখানে কি বসলো, দা বসলো, অর্থাৎ মৃত্যুটা তোমার দেশের জন্য হচ্ছে, দেশকে ভালোবেসে হচ্ছে, তার কারণে তুমি একজন ট্রু প্যাট্রিয়টস। হ্যাঁ, যে নাম্বার দা হবে, নির্দিষ্ট করে বলে দিয়েছে একদম। এরপর দেখো 4 নাম্বার, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস। তাহলে আমাদের এটা কোন প্যাসেজ থেকে, মূলত হচ্ছে জাতীয় পতাকা নিয়ে আসছে এটা। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস, এটা হচ্ছে অ্যান হবে না এই জায়গায়, দা হবে, কারণ পৃথিবীর যত পতাকাগুলোই আছে সবগুলো একটা স্বাধীনতার প্রতীক, অর্থাৎ একটা নির্দিষ্ট করে কি বোঝায়, যেটা একটা স্বাধীন দেশের পতাকা, তার কারণে এখানে দা হচ্ছে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস দ্য ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি, অর্থাৎ একটা দেশের কি করে, স্বাধীনতাকে হচ্ছে রিপ্রেজেন্ট করে এই পতাকা। এরপরে দেখো এইবার এন হবে, আওয়ার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমাদের দেশটা কি একটা স্বাধীন দেশ। হেন্স উই হ্যাভ আ ন্যাশনাল ফ্ল্যাগ সিম্বলাইজিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যেটা আমাদেরও একটা জাতীয় পতাকা আছে যেটা কি করে, আমাদের দেশের স্বাধীনতাকে কি করে, সিম্বলাইজ করে। ড্যাশ ক্লথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ ড্যাশ কটন, সিল্ক অর লিনেন। তাইলে এখানে কিন্তু ক্লথটা কিন্তু নির্দিষ্ট, ক্লথটা কিসের, পতাকার, অর্থাৎ পতাকারই কাপড়, অন্য কোনো কাপড় না, জামার কাপড় না বা অন্য যে কোনো পর্দার কাপড় না, কোনো কিছুই না, এটা কিসের কাপড়, পতাকার কাপড়ে। তার কারণে নির্দিষ্ট হলো দ্য ক্লথ অফ আ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ ড্যাশ কটন। এখন দেখো কটনটা কিন্তু গোনা যায় না, আমরা শুরুতে যে নিয়মটা পড়েছিলাম এখানে দেখো যে এখানে আনকাউন্টেবল নাউন যদি হয়, অর্থাৎ যে নাউনটা আমরা কি করতে পারি না, গুনতে পারি না, এরকম কিছু যদি হয় তাহলে কিন্তু আর আর্টিকেল ব্যবহারের কোনো সুযোগ আমরা পাবো না, তাহলে এখানে কি হবে, ক্রস হবে।
যে দ্য ক্লথ অফ এ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ মেড অফ কটন, সিল্ক অর লিনেন, অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা কাপড় দিয়েই তৈরি হতে পারে। এরপরে দেখো আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ। এই ইন শেপ কথা, টু স্টে ইন শেপ কথাটা আমরা এরপরে হচ্ছে প্রোনাউনের মধ্যে প্রিপোজিশনের মধ্যে পাবো, এটা মনে রেখো। আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার ইন শেপ মেইনটেইনিং, আমাদের দেশের পতাকার কিন্তু রেশিওটা কিন্তু নির্দিষ্ট, তার কারণে এখানে কি হবে দা রেশিও, যেমন রেশিও অফ ইটস লেন্থ অ্যান্ড ব্রেথ ইজ 10 মানে 10:6 হচ্ছে 6, কিন্তু এটার আমাদের দেশের জাতীয় পতাকার হচ্ছে লেন্থ আর হচ্ছে ব্রেথ, অর্থাৎ নির্দিষ্ট করে যেহেতু দিয়েছে আমাদের রেশিও, তার কারণে আমরা অনুপাতের আগে কি বসালাম দা বসালাম। দেয়ার আর ডিফারেন্ট সাইজেস অফ ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ জাতীয় পতাকার বিভিন্ন রকমের সাইজ আছে হতে পারে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ফ্ল্যাগ ইজ গ্রিন হুইচ সিম্বলাইজেস আওয়ার লাইফ অ্যান্ড এনার্জি, অর্থাৎ আমাদের জাতীয় পতাকার যে সবুজ রং সেটা আমাদের হচ্ছে জীবনী শক্তি এবং আমাদের দেশের সবুজকে হচ্ছে প্রতিনিধিত্ব করে। ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ, তাহলে বলে দিচ্ছে কিন্তু যে বাংলাদেশের পতাকার একদম মিডলে যে জিনিসটা আছে, তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু দেয়ার ইজ এ হওয়ার কথা না, দেয়ার ইজ দ্য ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাডশেড, অর্থাৎ আমাদের দেশের পতাকার মাঝখানে যে নির্দিষ্ট লাল রংটা সেটা কি রিপ্রেজেন্ট করে, আমাদের হচ্ছে কঠোর সংগ্রাম এবং এই যে ৭১-এর যুদ্ধে যে আমরা রক্ত ঝরিয়েছি সেটা, এটাতেও নির্দিষ্ট, তার কারণে দা হবে। দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্টস দ্য হিরোইক, এই প্যাসেজটা তো পুরাটাই দা দিয়েই চলে যাচ্ছে একদম। দেয়ার ইজ দ্য ব্লাড রেড, এটাতে কিন্তু এও হয়, এটাতে যদি এ দাও, এ দিলেও কিন্তু এটাতে ভুল হয় না। ইন দ্য মিডল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ দেয়ার ইজ আ ব্লাড রেড সার্কেল রিপ্রেজেন্টিং আওয়ার হার্ট স্ট্রাগল অ্যান্ড ব্লাডশেড, অর্থাৎ এটাতে দুটাই মোটামুটি গ্রহণযোগ্য। এরপরে দেখো দ্য রেড সার্কেল অলসো রিপ্রেজেন্ট দ্য হিরোইক ব্লাডশেড অফ, আমাদের দেশের মার্টায়ার্স কিন্তু নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে আমাদের দেশের, অন্য কোনো দেশের না, আমাদের দেশের যুদ্ধে যে মার্টায়ার মারা গেছে তাদের এই পতাকার মাঝের অংশটা কি করছে সিম্বলাইজ করছে, তার কারণে এখানে কি হবে দা হবে। প্যাসেজটা পুরো দার উপর দিয়েই চলে গেল। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস, এইটা একটা এ পাওয়া গেছে, প্লে এ ভাইটাল রোল, মিনিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, প্লেস এ ভাইটাল রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, হ্যাঁ যেতে এ হবে এ মিষ্টি পুষ্পা খাতুন, ওকে। এই গেল হচ্ছে আমাদের হচ্ছে আর্টিকেলের 4টা মোটামুটি প্র্যাকটিস। এরপরে আমরা প্রিপোজিশন শর্টকাটে দেখব। প্রিপোজিশনের যদি নিয়ম পড়াতে যাই, ধরো নিয়ম পড়তে পড়তে আজকে প্রিপোজিশনের সব কিছু পার হয়ে যাবে, প্রিপোজিশন কখনো শেষ হবে না, এত নিয়ম। তো আমরা শর্টকাটে হচ্ছে প্রিপোজিশনের প্র্যাকটিসটা করব এবং তোমরা নিয়ম মুখস্থ করবা না বেশি, তোমরা হচ্ছে প্রশ্ন বেশি সলভ করবা, যেটা প্রথমেই বললাম। দেখো আমি একটু মুখে বলে দিচ্ছি, যেমন ইন, অ্যাট, অন আছে। ইন সাধারণত কোন জায়গায় বসে, বড় কোনো জায়গা অর্থাৎ ঢাকা, এবং ঢাকার মধ্যে কোনো একটা জায়গা হলো কেরানীগঞ্জ, তাহলে ইন ঢাকা অ্যাট কেরানীগঞ্জ হবে। তারপরে দেখো অন আছে, অন সাধারণত হচ্ছে কোনো তল স্পর্শ করে, যেমন ধরো দ্য পেইন ইজ অন মাই হ্যান্ড, অর্থাৎ আমার হাতের উপরে, অর্থাৎ তল স্পর্শ করে থাকতে হবে, তাহলে কি হবে অন হবে। এছাড়া এটা হচ্ছে বারের নামের পূর্বে, অর্থাৎ বার যেগুলো আছে আমাদের শনি সোম বুধ, এগুলো বারের নামের পূর্বে হয়। বাই অর্থাৎ কোনো কিছু দ্বারা যদি হয়, যেমন এটা প্যাসিভে তোমরা দেখো যে কোনো ব্যক্তির দ্বারা কোনো কাজ সম্পন্ন হলো, তাহলে বাই বসে। এরপরে হচ্ছে ওভার, কোনো কিছুর ওপর দিয়ে যাওয়া, সেটা হচ্ছে ওভার। এরপরে হচ্ছে অ্যাক্রস, আড়াআড়ি যাওয়া, অর্থাৎ একটা নদী হয়তো, নদীর তো আর নদীর বরাবর, নদী যদি এই দিকে হয় তাহলে ব্রিজটা হবে হচ্ছে তার বিপরীত দিকে, তাহলে এটা হচ্ছে অ্যাক্রস অর্থাৎ আড়াআড়ি যাওয়া। এরপরে উইদাউট আর এক্সেপ্ট সেম মিনিং দেয়, অর্থাৎ কোনো কিছু ছাড়া। বিটুইন হচ্ছে দুইয়ের মাঝে, এমন হচ্ছে দুই প্লাস, অর্থাৎ দুই প্লাস হতে হবে, অর্থাৎ দুইয়ের বেশি হবে, তাহলে এমন হবে। সিন্স কখন হবে থেকে বোঝাতে, যেমন আমি ঢাকায় কত সাল থেকে থাকি, ধরো আমি ঢাকাতে থাকি হচ্ছে 25 সাল থেকে, তাহলে সিন্স 2025। এরপরে দেখো ফর, ওটাও আবার নির্দিষ্ট যে তুমি কখন ধরে থেকে দুটো অর্থ আসে। এরপরে দেখো বিসাইডসের ক্ষেত্রে বিসাইডস আর বিসাইডের মধ্যে তোমরা একটু কনফিউজ হয়ে যাও, এখানে বিসাইড আছে আর ওখানে আছে বিসাইডস মানে পাশাপাশি, যেমন ধরো তুমি পড়াশোনা করো বা পাশাপাশি কি করো, পাশাপাশি তুমি লেখালেখি করো, তাহলে বিসাইডস
পড়াশোনা, তুমি কি করো, আরও হচ্ছে অন্য অন্য কাজ। আর বিসাইড অর্থ হচ্ছে পাশে, বিসাইড অর্থ হচ্ছে পাশে, কেউ আমার পাশে বসে আছে বিসাইড মি, বাট বিসাইডস অর্থ হচ্ছে পড়াশোনা ছাড়াও বা কোনো কিছু ছাড়াও, অর্থাৎ আরও পাশাপাশি কিছু একটা করা। এগেনস্ট মানে বিপরীতে, লাইক মানে হচ্ছে মতো, অর্থাৎ কোনো কিছুর মতো দেখতে, তাহলে লাইক ইউজ করতে পারবা, টিল, আনটিল, বিফোর, এগুলো মোটামুটি তোমাদের চেনা জিনিসগুলো, নতুন করে এগুলো পড়ানোর আর কিছু নাই, তোমাদের জাস্ট হচ্ছে রিডিং পড়ে একবার করে রিভিশন দিতে হবে এই বিষয়টাতে। ওকে, আচ্ছা দেখো, এরপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে তোমরা চেষ্টা করবা প্রথমে বোর্ডে আজ পর্যন্ত আসা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর লিস্ট মুখস্থ করার চেষ্টা করবা, কারণ ওইটা হচ্ছে সবচেয়ে ভালো হবে আর কি, ইফেক্টিভ হবে। কারণ এরকম যদি তুমি একটা একটা করে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে যাও, হাজার হাজার আছে, শেষ হবে না। তো বোর্ডে এখন পর্যন্ত কতগুলো এসেছে সেরকম গুলো যদি কালেক্ট করে পড়তে পারো, এটা সবচেয়ে ভালো হবে। তারপরে দেখো আমরা এখানে কিছু দেখি, অ্যাবাইড বাই অর্থ হচ্ছে মেনে চলা, কোনো কিছু মেনে চলার ক্ষেত্রে অ্যাবাইড বাই হয়। অ্যাগ্রি উইথ অর্থাৎ তোমার বন্ধু এবং তুমি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছো এবং দুইজনেই এক বিষয়ে সম্মত হলা, তাহলে অ্যাগ্রি উইথ। এরপরে ডিপেন্ড অন, কোনো কিছুর উপরে নির্ভর করা, ডিপেন্ড অন। অ্যাডিক্টেড টু অর্থাৎ তোমার বন্ধু ধরো স্মোকিংয়ে অ্যাডিক্টেড, তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। এরপরে হচ্ছে অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে হচ্ছে চার্জড, যে জিনিসটা আমরা বলি, অর্থাৎ কাউকে এটাকে কি বলে, অপরাধী সাব্যস্ত করা। অ্যাকিউজড অফ মানে হচ্ছে অপরাধী সাব্যস্ত করা। অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে এছাড়াও, অর্থাৎ এটা ছাড়াও। বিলং টু অনেকটা যে পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে সত্ত্বাধিকার বোঝায়, যে এই পেনটা কার কাছ থেকে বিলং করে, আমার কাছ থেকে বিলং করে, অর্থাৎ এই পেনটা হচ্ছে আমার। এরপরে দেখো ক্যাপাবল অফ অর্থ হচ্ছে সক্ষম, তুমি কোনো কিছু একটা কাজ করতে সক্ষম, যেমন আই এম ক্যাপাবল অফ রাইটিং, আমি লিখতে পারি, আমি লিখতে সক্ষম, এরকম। এরপরে আছে কমিটেড টুটা অর্থ হচ্ছে ওই যে আমরা ডু যে ইউজ করি, ডু অর্থাৎ কোনো কাজ করা, ওই ক্ষেত্রে ইউজ করা যায়, বাট কমিটেডটা সাধারণত ইউজ হয় হচ্ছে অপরাধের ক্ষেত্রে, যেমন সে কমিটেড এ ক্রাইম, সে একটা অপরাধ করেছে। এরপরে দেখো ডিভিয়েট ফ্রম, এটা তোমাদের একাডেমিক বইয়েও আছে। ডিভিয়েট ফ্রম মানে হচ্ছে বিচ্যুত হওয়া, কোনো একটা পথ থেকে সরে যাওয়া। এরপরে হচ্ছে ইনডাউড উইথ, এই ইনডাউড উইথ তোমাদের বইয়ে আছে। এরপরে দেখো রাইট টু অর্থ বোঝায় হচ্ছে অধিকার, যেমন তোমার অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার আছে, ইউ হ্যাভ দ্য রাইট টু ইট, লিভ। তারপরে হচ্ছে ইনটাইটেল টু, আরও আছে দেখো ফেমিলার উইথ পরিচিত, ইনফেক্টেড উইথ, ইনসিস্টেড অন, প্রাউড অফ, পে অ্যাটেনশন টু মনোযোগ দেওয়া, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো সিনিয়র, জুনিয়র এবং প্রিরোর, এরপরে কি বসে, টু বসে। আমরা অনেক সময় কম্পেয়ারের ক্ষেত্রে এরকম করি, হি ইজ সিনিয়র দেন মি, এরকম কিন্তু হবে না, হি ইজ সিনিয়র টু মি, সে আমার চেয়ে বড়, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। সিনিয়র টু, জুনিয়র টু, আর হচ্ছে প্রিরোর টু। এরপরে দেখো সাবজেক্ট টু মানে হচ্ছে কোনো সাবজেক্ট নিয়ে বলছে এরকম না, সাবজেক্ট টু মানে হচ্ছে কোনো কিছুকে কোনো কিছুর অন্তর্ভুক্ত করা। অর্থাৎ তুমি ধরো জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফির একটা ভাগ আছে, তুমি এরকম বলতে পারো যে জিওগ্রাফির ওই ভাগটা সাবজেক্টেড টু জিওগ্রাফির এই জিনিসটা, অর্থাৎ একটা জিনিসের অধীনে থাকা। এরপরে স্যাটিসফাইড উইথ অর্থাৎ কোনো বিষয়ে সন্তুষ্ট হওয়া। অ্যাস্টোনিশড অ্যাট কোনো জিনিস দেখে বেশ অবাক হয়ে যাওয়া। ওকে, আচ্ছা, তোমাদের এখান থেকে কোনো প্রবলেম যদি বের হয় তোমরা এখান থেকে বলতে পারো, আমরা সলভ করা শুরু দিলাম। তাহলে প্রিপোজিশনের এটা 1 নাম্বার, উই গট আওয়ার ফ্রিডম ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ড ড্যাশ লাইফস। তাহলে লাইনের অর্থ এটা বোঝা যাচ্ছে যে আমরা স্বাধীনতা পেয়েছি, দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড ড্যাশ লাইফ, অর্থাৎ হাজার হাজার জীবনের বিনিময়ে আমরা কি পেয়েছি, আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। তাহলে উই গট আওয়ার ফ্রিডম থ্রু অর্থাৎ কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু পাওয়া, থ্রু। তাহলে উই গট আওয়ার ফ্রিডম থ্রু দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ডস ড্যাশ লাইফস, জীবনের বিনিময়ে, হাজার হাজার জীবনের। এই র অর্থে, এই বাংলার যে র, এই র অর্থে আসে হচ্ছে ইংলিশের হচ্ছে অফ। ইংলিশে যে আমরা অফটা দেখি, এইটা হচ্ছে বাংলার র, অর্থাৎ যখন র অর্থ দেয় তখন অফ আসে, যেমন হাজার হাজার জীবনের বিনিময়ে, এখানে লাইফস মানে কি, জীবনগুলো। আর এখানে আমাদের বাংলা করে যদি আমরা পুরো লাইনের অর্থ করি তাহলে কি আসছে, জীবনের বিনিময়ে, তার কারণে আমাদের এখানে কি হলো, অফ। এরপরে দেখো, দ্য প্যাট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড ফথ ড্যাশ দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার। তাহলে বলতেছে যে দেশপ্রেমিক, দ্য প্যাট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড, আমাদের দেশের দেশপ্রেমিক। তাহলে আবার চলে আসলো আমাদের দেশের, আওয়ার ল্যান্ড অর্থ কি, আমাদের দেশ,
কিন্তু এখানে যদি এই অংশটার বাংলা করো, দ্য প্যাট্রিয়টস ড্যাশ আওয়ার ল্যান্ড, অর্থাৎ আমাদের দেশের কি এই যে দেশপ্রেমিকরা, তাহলে আবার র চলে আসছে, তার কারণে আবার কি হবে, অফ হবে। দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড ফথ ড্যাশ দ্য অপারেশন অফ ওয়েস্ট পাকিস্তানি রুলার্স। এখানে যে এগেইনস্টটা চলে আসবে, এই যে এগেইনস্ট, তাহলে কারো বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে কি হয়, এগেইনস্ট হয়। তাহলে বাংলাদেশের যে দেশপ্রেমিকরা তারা কি কার বিরুদ্ধে লড়াই করেছে, তারা লড়াই করেছে ওয়েস্ট পাকিস্তানি রুলার্স, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের লোকেদের বিরুদ্ধে। এরপরে দেখো, ফাইনালি দ্য অপারেশন ওয়ার বাউন্ড টু সারেন্ডার ড্যাশ আওয়ার ফ্রিডম ফাইটার। তাহলে বলতেছে যে ফাইনালি অর্থাৎ যুদ্ধের শেষ পর্যায়ে দ্য অপ্রেসর অর্থাৎ যারা নির্যাতন করেছে ওয়ার বাউন্ড টু সারেন্ডার, এটাও হচ্ছে টু হবে, সারেন্ডার টু অনেকটা অ্যাপ্রোপ্রিয়েটের মতো, এটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সারেন্ডার টু হচ্ছে আত্মসমর্পণ, এটার সাথে টু হয়। তাহলে ফাইনালি তারা কি হলো, বাউন্ড টু হওয়া হচ্ছে, বাউন্ড টু অর্থ হচ্ছে বাধ্য হওয়া, এটাও অ্যাপ্রোপ্রিয়েট। সারেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, আমাদের দেশের মুক্তিযোদ্ধাদের কাছে কি হলো, ওনারা হচ্ছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। হ্যাঁ, এই নাম্বার টু হবে, সারেন্ডার টু হয়। এরপরে দেখো, বাট আ গ্রেট নাম্বার, আমরা জানি এ গ্রেট নাম্বার অফ হয়, এ গ্রেট নাম্বার অফ দ্য সন্স অফ দ্য ল্যান্ড ডায়েট। এই ডাই নিয়ে অনেক কনফিউশন আমাদের, যে ডাই নিয়ে এতগুলো ভার্ব হয় যে মানে বলে শেষ করা যাবে না। যেমন ধরো এখানে যুদ্ধে মরা শান্তিতে মরা দুটাতেই হচ্ছে ডাই ইন হয়। তারপরে দেখো আরেকটা আছে ডাই অফ আছে, অর্থাৎ এই ডাই অফ মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি রোগে মারা যায় তাহলে তুমি কি ইউজ করতে পারবা, ডাই অফ ইউজ করতে পারবা। এরপরে যেমন ধরো যদি কেউ দুর্ঘটনায় মারা গেল তাহলে কি ইউজ করবা, তাহলে ইউজ করতে হবে ডাই ফ্রম অ্যাক্সিডেন্ট ইউজ করতে হবে। ডাই অফ প্লাস হচ্ছে কোনো একটা রোগে যদি মারা যায় ডাই অফ, তারপরে হচ্ছে ডাই ইন তো গেল আমাদের উপরে, অর্থাৎ যুদ্ধে অথবা শান্তিতে যদি মারা যায় তাহলে ডাই ইন হবে। এরপরে ডাই ফরও আমরা পেয়েছিলাম, যে কোনো কিছুর জন্য মারা যাওয়া, ডাই ফরটা আচ্ছা এখানেই লিখে দিই, জন্য মারা যাওয়া ডাই ফর, অর্থাৎ কোনো কিছুর জন্য মারা যাওয়ার ক্ষেত্রে ডাই ফর হয়। এরপরে হচ্ছে আরেকটা আছে হচ্ছে ডাই বাই, হ্যাঁ ডাই বাই সব এটা ইউজ হয় হচ্ছে ওই ক্ষেত্রে যখন মৃত্যুর মাধ্যম, যেমন তোমাকে হচ্ছে ফাঁসি দিয়ে হত্যা করা হলো বা মেরে ফেলা হলো, তাহলে ওই ক্ষেত্রে ওই তোমাকে হত্যা করার মাধ্যমটা কি, এই মাধ্যম হচ্ছে ফাঁসি, ওই ক্ষেত্রে এটা হচ্ছে ডাই বাই হয়, অর্থাৎ কোন মাধ্যমে তোমাকে হচ্ছে হত্যা করা হলো বা তুমি মারা গেলা, এই ক্ষেত্রে ডাই বাই হবে। আচ্ছা, এরপরে দেখো, সুন ড্যাশ দ্য ওয়ার দ্য গভর্নমেন্ট ড্যাশ বাংলাদেশ ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরি অফ দ্য মার্টায়ার্স। তাহলে বলতেছে সুন ড্যাশ দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের পরে বোঝা যাচ্ছে, পরে বোঝাতে আমরা কি ইউজ করি, আফটার। সুন আফটার দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধের পরপরই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশের সরকার, এই যে র চলে আসছে বাংলাদেশের, এই রর কারণে কি হচ্ছে অফ, বাংলাদেশের সরকার ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল স্থাপন করলেন, জাতীয় স্মৃতিসৌধ, ইন মেমোরি অফ দ্য মার্টায়ার্স, অর্থাৎ কারো মেমোরিতে কিছু করা, ওই স্মৃতি স্মরণ করতে, ওখানে মেমোরিয়াল ইন, অর্থাৎ ইন মেমোরি অফ সামন, জে অফ হবে না, ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল অফ মেমোরি, এটা হতে পারে না, মেমোরিয়াল এটা হচ্ছে ইন হয়। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরে চলে যাই, দেখো এটা ফুল নিয়ে একটা প্যাসেজ, দেখো, ফ্লাওয়ার আর অ্যান এক্সিলেন্ট গিফট অফ নেচার, দে হ্যাভ এক্সিস্টেড। এটা আমি নিজেই একটু কনফিউজড হয়ে গেছিলাম শুরুতে, যে অন আর্থ দিলে কি সমস্যা, অন আর্থ দিলেই তো হয়ে যায়, দে হ্যাভ এক্সিস্টেড অন দ্য আর্থ, বাট এটা ইন হয় সাধারণত, অর্থাৎ পৃথিবীতে এক্সিস্ট করা বলতে বোঝায় হচ্ছে ইন আর্থ। দে হ্যাভ এক্সিস্টেড ইন দ্য আর্থ ড্যাশ প্রোহিস্টোরিক টাইম, ফ্রম, এটা হবে হচ্ছে ফ্রম, তাহলে থেকে বোঝাচ্ছে যে এই ফুলগুলো পৃথিবীতে কখন থেকে অস্তিত্ব আছে,
প্রি হিস্টোরিক টাইম অর্থাৎ অনেক আদিকাল থেকে পৃথিবীতে ফুলের অস্তিত্ব আছে। সিন্স দেন তখন থেকে, দে হ্যাভ বিন ট্রিটেড, দে বলতে এখানে ফ্লাওয়ার, দে হ্যাভ বিন ট্রিটেড অ্যাজ দ্য সিম্বল, অ্যাজ এ সিম্বল, অ্যাজ দ্য সিম্বল, এই কথাটা শুনেছো তোমরা। অর্থাৎ কোনো কিছুকে কোনো কিছুর প্রতীক হিসেবে কল্পনা করা বা বিবেচনা করা, অ্যাজ দ্য সিম্বল। দে হ্যাভ ট্রিটেড অ্যাজ দ্য সিম্বল অফ বিউটি। ইট ইজ অ্যান আনডিনায়েবল ফ্যাক্ট দ্যাট ফ্লাওয়ার আর ইউজড, ফুলকে ইউজ করা হয়, ফ্লাওয়ার আর ইউজড, ইউজডের পরে সাধারণত ইন বসে, এছাড়া ফরও বসতে পারে। এরপরের যে গ্যাপটা এটাতেই দেখবা ফর বসবে। দ্যাট ফ্লাওয়ার্স আর ইন ভ্যারিয়াস, এখানেই তো ছিলাম আমরা, তাই না? ইট ইজ অ্যান আনডিনায়েবল ফ্যাক্ট দ্য ফ্লাওয়ার্স আর ইউজড ইন ভ্যারিয়াস পিরিয়ডস অফ আওয়ার লাইফ। অর্থাৎ আমাদের জীবনের নানা পর্যায়ে আমরা কি ইউজ করি? ফুল ব্যবহার করি। ইট ইজ ইউজড মোস্টলি ফর ডেকোরেশন। ইন ডেকোরেশন হবে না এইবার, এইবার হবে হচ্ছে ফর ডেকোরেশন। ডেকোরেশনের জন্য ব্যবহার করি, সাজানোর জন্য ব্যবহার করি, আর জীবনের নানা ক্ষেত্রে ব্যবহার করি। জীবনের নানা, এটার জন্য এখানে যেমন ধরলাম আমরা বললাম ডেকোরেশনের জন্য ব্যবহার করি, কিন্তু জীবনের জন্য কিন্তু ব্যবহার করি না, জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। তার কারণে এই জায়গায় কিন্তু ইন হলো, আর এই জায়গায় ইউজের পরে কি হলো? ফর হলো কিন্তু। হ্যাঁ, ডি নাম্বার ইন হবে। রাহাত হাসান, সরি এটা কি মাহিদ, ওকে। এরপরে দেখো, পিপল ড্যাশ অল অক্স অফ লাইফ ইউজ ফ্লাওয়ার ইউজুয়ালি। পিপল ফ্রম অল অক্স অফ লাইফ, আমরা ছোট যখন মানে মোটামুটি ইংলিশ পড়া শিখছি তখন ভাবতাম যে জীবনের আবার সকল হাঁটাহাঁটির মানুষজন আবার কিভাবে একসাথে আসে, বাট এই এক্সপ্রেশনটার অর্থ হচ্ছে ফ্রম অল অক্স অফ লাইফ, অর্থ হচ্ছে জীবনের সকল পর্যায়ের মানুষ, সকল হাঁটাহাঁটির মানুষ না, এটা হচ্ছে ফ্রম। অর্থাৎ এটা আসলে আমরা যদি কেউ নাও পড়াশোনা করে তারপরে এটুকু জানতে পারবে যে ফ্রম অল ওয়াক্স অফ লাইফ হয়, কারণ এটা আমরা মাঝে মাঝে রিডিংয়ে পড়ি। তুমি কতটা এই জিনিসগুলো অর্থাৎ প্রিপোজিশন, আর্টিকেল, এই জিনিসটা কতটুকু সলভ করতে পারবা তার দুটার উপরে, তিনটা জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে বেসিক রুলস জানা, অর্থাৎ কিছু কিছু জিনিস আছে দেখতে একরকম মনে হয় বাট ওটার বেসিক রুলসটা আলাদা। ওটা যে জানে না, সে যতই রিডিং পড়তে পারুক না কেন তার ক্ষেত্রে কিন্তু সে পারবে না। তাহলে প্রথম জিনিস হচ্ছে আমাদের মোটামুটি বেসিক একটু ধারণা থাকতে হবে ওই জিনিস সম্পর্কে এবং ভালো মতোই একটু আইডিয়া নিতে হবে ওই জায়গা থেকে। সেকেন্ড ওয়ান হচ্ছে রিডিং স্কিল, অর্থাৎ যে ব্যক্তি যদি গ্রামার নাও পড়ে বাট অনেক ইংলিশ বই পড়ছে, গল্প পড়ছে, ওকে যদি তুমি একটা কোনো জিনিস এরকম দাও ও কিন্তু অটো সলভ করতে পারবে। ও জানে না কিভাবে পারছে বাট ও পারছে, কারণ ওর অনেক রিডিং স্কিল আছে, ওর মেমোরি ওটা সহজেই ওকে বলে দিতে পারছে যে এইখান থেকে আসছে। তার কারণে এইসব জিনিস সলভ করার জন্য প্যাসেজ পড়া, রিডিং পড়া এটা খুবই ইম্পর্টেন্ট। আর থার্ড ওয়ান হচ্ছে তুমি যে জায়গার জন্য এই প্রস্তুতিটা নিচ্ছ সেই জায়গা অনুযায়ী প্র্যাকটিস করা। অর্থাৎ যেমন তুমি বোর্ডে পরীক্ষা দিবা, এখানে বোর্ড কোশ্চেন যে যত বেশি প্রস্তুতি নেবে, বোর্ড কোশ্চেনে যত প্র্যাকটিস করবে তার প্রিপারেশনটা অনেক ভালো হবে, কারণ ও প্যাটার্নটা ধরে ফেলবে যে বোর্ড কোশ্চেনে কেমন হচ্ছে। ওকে, 8 নাম্বার, অল ওয়াক্স অফ লাইফ ইউজুয়ালি। আচ্ছা দেখি এইস কি হবে। পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ ইউজ ফ্লাওয়ার্স, সবাই ফ্লাওয়ার ইউজ করে, ড্যাশ ন্যাশনাল অকেশন। রিফাত হোসাইন লিখেছে ফর, না এইসে ফর হবে না, এখানে অকেশন আছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। অকেশনের পূর্বে সাধারণত অন বসে, অকেশনের পূর্বে সাধারণত অন বসে, এখানে সেই জন্য হবে পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ ইউজ ফ্লাওয়ার্স অন ন্যাশনাল অকেশন, অর্থাৎ জাতীয় বিভিন্ন দিবসে কী করে মানুষজন হচ্ছে ফুল ব্যবহার করে। অ্যান্ড দেখো এইবার কিন্তু আবার অন হবে না, অকেশনের পূর্বে অন হলো ঠিকই কিন্তু এবার কিন্তু আর অন হবে না। অ্যান্ড ফর ওয়েডিং হতে হবে, অর্থাৎ বিয়ের জন্যও হতে পারে আবার ইনও হতে পারে, এখানে দুটাই হতে পারে। ফর দিলেও অর্থ আসে এটা, ইন দিলেও এটার ভালো করে একটা অর্থ আসে, যে বিয়েতে ব্যবহার করে বা বিয়ের জন্য ব্যবহার করে, দুটাই আসে অর্থ। এরপরে দেখো, এভরিওয়ান প্রেফার ফ্লাওয়ার্স ফর এক্সপ্রেসিং, এখানে প্রেফারের পরে আমরা সবাই জানি যে প্রেফারের পরে টু হয়, বাট একটা জিনিস খেয়াল করতে হবে, টু হলে কিন্তু এখানে এক্সপ্রেস হইতো, অর্থাৎ আমরা জানি টু প্লাস ভার্বের V1 হয়, কিন্তু এখানে কিন্তু ভার্বের আইএনজি যুক্ত ফর্মটা আছে, তার কারণে এটা কি হবে না, এখানে কিন্তু টু হবে না, প্রেফার্স ফ্লাওয়ার ফর এক্সপ্রেসিং হবে, কারণ আমরা জানি প্রিপোজিশন প্লাস ভার্বের আইএনজি যুক্ত ফর্ম হয়, বাট টু এর পরে আবার V1 হয়, এই পার্থক্যটার কারণে এখানে ফর হবে। এভরিওয়ান প্রেফার্স ফ্লাওয়ার, সবাই কি বলে যে ফুলকে ভালোবাসা এক্সপ্রেস করার জন্য কি বলে, এটাকে প্রেফার করে, অনুমোদন করে যে ফুল ইউজ করো।
হ্যাঁ, রুলের চেয়ে প্র্যাকটিস বেশি জরুরি, কারণ রুল দিয়ে আসলে খুব একটা বেশি হয় না। ওই রুল 2 দিন পরে তুমি ভুলে যাবা, কিন্তু প্র্যাকটিস যদি বেশি করো দেখবা মাথায় গেঁথে গেছে। এরপরে দেখো 3 নাম্বার। 3 নাম্বার দেখো, এটা আসছে রিভার থেকে। মোটামুটি প্যাসেজগুলো তোমাদের এটা তোমাদের প্যাসেজ থেকেই তোলা। তোমাদের এটা সিলেবাসে আছে কিনা, 26 তো ফুল সিলেবাস, তোমাদের সিলেবাসে এটা মেবি থাকতে পারে। এটা বইয়েরই একটা প্যাসেজ, বোর্ডে এসেছিল সরাসরি। আওয়ার্স ইজ আ রিভারাইন কান্ট্রি। রিভারাইন অর্থ হচ্ছে নদী মাতৃক। আমাদের দেশটা তাহলে কি, আমাদের দেশটা হচ্ছে একটা নদী মাতৃক দেশ। রিভার্স আর এভরিহোয়ার ড্যাশ আওয়ার লাইফ, লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার। তাইলে বলতেছে যে নদী আছে, রিভার্স আর এভরিহোয়ার ড্যাশ আওয়ার লাইফ, তাহলে আমাদের জীবনের সকল জায়গায় নদী আছে। ইন, তার কারণে এখানে কি হচ্ছে ইন, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের সকল জায়গায়। যেমন আমাদের জীবনের সাথে লিটারেচার অর্থাৎ সাহিত্য সংশ্লিষ্ট, সাহিত্যের মধ্যে নদীর কথা পাবা। তারপরে ইকোনমি, নদীর ভূমিকা তো ইকোনমিতে অসম্ভব রকমের। এবং কালচার, একটা দেশের কালচারও শেপ করে কি নদী। এরপরে দেখো বাট আর দ্য রিভার্স। এই দেখো, আমরা কিছুক্ষণ আগে একটা তোমাদের জিনিস মনে রাখতে বলছিলাম যে ইন গুড শেপ, কোথায় একটা জানি ছিল, বলছিলাম যে ইন ইন গুড শেপ, এই কথাটা মনে রেখো। অর্থাৎ কোনো কিছুর সঠিক আকৃতি থাকা, আকৃতিতে থাকা, এই ক্ষেত্রে ইন গুড শেপ হয়। অর্থাৎ কোনো জিনিস কোনো সঠিক ফর্মে আছে কিনা এটা বোঝানোর জন্য হয় হচ্ছে ইন গুড শেপ। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, অর্থাৎ আমাদের দেশের যে নদীগুলো, এগুলো কি ভালো শেপে আছে কিনা, অর্থাৎ এরা কি আগের মতো, এদের নদীতে কি পানি আছে কিনা, সঠিক দিতে প্রবাহিত হচ্ছে কিনা, এই জিনিসটা জিজ্ঞেস করছেন। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে আর নট, আমাদের নদীগুলোর অবস্থা এখন ঠিক নেই, গুড শেপে নেই তারা। এ ফিউ আর অলরেডি ডেট, এ দেখো এ ফিউ চলে আসছে আর্টিকেলের নিয়ম। এ ফিউ আর অলরেডি ডেট অ্যান্ড সেভারাল আর গোয়িং থ্রু, গোয়িং থ্রু দ্য প্যান্স, গোয়িং থ্রু, প্যান্স অর্থ হচ্ছে নাভিশ্বাস, প্যান্স অর্থ হচ্ছে নাভিশ্বাস, অর্থাৎ প্রায় মৃত মানুষ মরার আগে যেরকম শ্বাস নেয়, এই নদীগুলো সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। অফ ডেথ, অর্থাৎ নদীতে মোটামুটি ধরো পানি নেই বা পলি মাটি পরে নদী ভর্তি হয়ে গেছে, নদী মানুষের সাথে কল্পনা করে বলা হচ্ছে যে নদী নাভিশ্বাস নিচ্ছে। দ্য রিভার্স বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল ড্যাশ এ ডাইং রিভার, একটা মৃত নদীর, এই রর কারণে আবার অফ হলো, একটা মৃত নদীর উদাহরণ। মৃত নদীর একটা উদাহরণ হতে হচ্ছে বুড়িগঙ্গা, যেটার অবস্থা খুবই বাজে এখন। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান ডিসক্রাইবস হোয়াট হ্যাজ হ্যাপেন টু, আমরা জানি হ্যাপেনের পরে হচ্ছে কি হয়, টু হয়, অর্থাৎ কোনো কিছু ঘটা, হ্যাপেন টু অর্থাৎ কোনো কিছু ঘটা। তাহলে এই রিপোর্ট কি ডিসক্রাইব করতেছে, বর্ণনা করতেছে, ডিসক্রাইব হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হয়, ওই রিপোর্টটা, দ্য ডেইলি সানে যে রিপোর্টটা প্রকাশ পেয়েছে সেটা ব্যাখ্যা করেছে যে নদীর সাথে কি ঘটেছে, কেন ঘটেছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড অ্যান্ড পারপিচুয়াল স্টেন্স, পারপিচুয়াল স্টেন্স মানে হচ্ছে চিরস্থায়ী দুর্গন্ধ, অর্থাৎ তুমি আশেপাশে দেখলেই বুঝতে পারবা যে কোনো একটা জায়গায় আজীবনই গন্ধ, হয়তো ময়লার ভাগার, আজীবন ওখানে ময়লার ভাগার ছিল, তেমনি বুড়িগঙ্গারও আশেপাশে এখন কি হয়েছে, পারপিচুয়াল স্টেন্স অর্থাৎ চিরস্থায়ী গন্ধ, একদম স্থায়ী হয়ে গেছে। ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, ইট বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে বুড়িগঙ্গাকে, অর্থাৎ বুড়িগঙ্গার আশেপাশে যে বাতাস, এই বাতাসটা কি দিয়ে পরিপূর্ণ থাকে, এরকম দুর্গন্ধ দিয়ে, তার কারণে অ্যারাউন্ড হলো, অর্থাৎ বুড়িগঙ্গা নদীর যে চারপাশটা, এই চারপাশটা কি দিয়ে একদম পরিপূর্ণ থাকে, সেটা হচ্ছে দুর্গন্ধ দিয়ে। দ্য রিপোর্ট সেইজ দ্যাট দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট, অর্থাৎ এই রিপোর্টটা বলতেছে এই নদীর একটা গৌরবময় অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি, ট্রিবিউটারি মানে হচ্ছে শাখা নদী, ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি অফ দ্য গঙ্গাস, অর্থাৎ গঙ্গা নদীর একটা কি ছিল, শাখা ছিল, দ্য গঙ্গাস। আমরা দার নিয়মে আমরা আগে একটা কবিতা পড়তাম, নদী সাগর দ্বীপপুঞ্জ জাহাজাদি গিরুপুঞ্জ জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ, এরকম একটা কবিতা পড়তাম, যেখানে মানে কোন জিনিসগুলোর পূর্বে হচ্ছে সাধারণত দা বসে, তার মধ্যে একটা ছিল প্রথমেই নদী সাগর দ্বীপপুঞ্জ, নদী, তার কারণে এখানে দা হয়েছে। তাহলে ট্রিবিউটারি অফ দ্য গঙ্গাস অ্যান্ড ফ্লোড ইনটু, ফ্লোড ইনটু মানে হচ্ছে পতিত হওয়া। তোমরা কিছুদিন পর অ্যাডমিশনে সাধারণ জ্ঞান পড়বা, তখন নদী নিয়ে একটা চ্যাপ মানে তোমাদের আলাদা করেই পড়তে হবে। অর্থাৎ নদীগুলো সমুদ্রে গিয়ে পতিত হয়, এই ইংরেজি হচ্ছে ফ্লোড ইনটু, অর্থাৎ কোনো একটা জায়গায় পতিত হওয়া।
দ্য বে অফ বেঙ্গল, তাহলে কি বলতেছে যে ট্রিবিউটারি অফ দ্য গঙ্গাস অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল দ্য রিভার ধলেশ্বরী। তাহলে বোঝা যাচ্ছে যে এই কথাটা বলতেছে যে একটা সময় বুড়িগঙ্গা ছিল হচ্ছে গঙ্গা নদীর একটা শাখা, যেটার পানি পতিত হতো কোথায়, আমাদের বঙ্গোপসাগরে, থ্রু দ্য রিভার ধলেশ্বরী, অর্থাৎ ধলেশ্বরী রিভার হয়ে এটার পানি কোথায় যাইতো, এটার পানি যাইতো হচ্ছে বে অফ বেঙ্গলে। গ্র্যাজুয়ালি ইট লস ইট লিঙ্ক উইথ মানে কারো সাথে কোনো কিছুর সম্পর্ক থাকা, লিঙ্ক উইথ, এটা ইজি ছিল, লিঙ্ক উইথ দ্য গঙ্গাস অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা। বুঝতে পারছো তাহলে বুড়িগঙ্গার নামটা কোন জায়গা থেকে আসছে? ও মূলত গঙ্গারই একটা শাখা ছিল, কিন্তু ও গঙ্গা থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ বুড়ি হয়ে গেছে, তার কারণে ওর নাম দিয়ে দিছে একদম বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা অর্থাৎ ওর গায়ে আর আগের মতো জোর নেই আসল। এরপরে দেখো 4 নম্বরে চলে গেলাম, কিন্তু তোমাদের কোনো প্রবলেম ছিল কিনা বলো। ওকে, আমরা 4 নাম্বার শুরু করছি। 4 নাম্বার দেখো, এ গুড স্টক, এটা আসছে মূলত হচ্ছে শব্দ ভান্ডার নিয়ে একটা প্যাসেজ আমাদের। এ গুড স্টক, স্টক মানে হচ্ছে গাদা, আমরা পাইল বলতে পারো, পাইল বা গাদা বলি আমরা এটাকে। এ গুড স্টক ড্যাশ ওয়ার্ডস ইজ নেসেসারি ড্যাশ এনিবডি হু ওয়ান্টস টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ। তাহলে এ গুড স্টক অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের, আবার র চলে আসছে, তাহলে বলছে যে একটা ভালো পরিমাণ শব্দের প্রয়োজন, ড্যাশ এনিবডি হু ওয়ান্টস টু ইউজ আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বলতেছে একটা ভালো পরিমাণ শব্দ ভাণ্ডারের প্রয়োজন যে কোনো মানুষের জন্য, ফর এনিবডি হু ওয়ান্টস টু ইউজ এ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলো, ইংলিশ, জাপানি, ফ্রেঞ্চ, যে ভাষাতেই কথা বলতে চাও না কেন, তার জন্য তোমাকে প্রথমে কি শেখা লাগবে? ওয়ার্ড শেখা লাগবে। ওয়ার্ড না শিখে কিন্তু সেন্টেন্স ক্রিয়েট হয় না, তার কারণে বলতেছে যে ভালো পরিমাণ তোমাকে ওয়ার্ড জানতে হবে ফর এনিবডি, তার জন্য যে কি করতে চায়, একটা ভাষা শিখতে চায় বা ভাষা জানতে চায়। ভোকাবুলারি ইজ অ্যান ইসেনশিয়াল কম্পোনেন্ট ড্যাশ সাকসেসফুল কমিউনিকেশন, এটা হবে হচ্ছে ফর, অর্থাৎ ভোকাবুলারি একটা সফল যোগাযোগের জন্য কি গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট। ইট ইজ অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ অর্থাৎ কোনো কিছুর অংশ, সেটাকে বলি আমরা পার্ট অফ। ইট ইজ অ্যান ইন্ট্রিগাল পার্ট অফ রিডিং স্কিল, এটা হচ্ছে অন কাইন্ড অফ হচ্ছে যে কিছুক্ষণ আগেই যে বললাম রিডিং পড়া, রিডিং পড়তে পড়তে মূলত অনেক শব্দ মাথায় চলে আসে, তার কারণে রিডিং বেশি পড়তে হয়, সেই জন্য বলতেছে ইট ইজ অ্যান ইন্ট্রিগাল পার্ট, অর্থাৎ ভোকাবুলারিটা হচ্ছে রিডিং স্কিলের একটা অবিচ্ছেদ্য অংশ। হোয়াইল গ্রামার ইজ ইম্পর্টেন্ট, বলতেছে যে যখন গ্রামার তো অবশ্যই ইম্পর্টেন্ট, এ ল্যাক অফ ভোকাবুলারি, এ ল্যাক অফও একসাথেই বসছে সবসময় প্রায়, যে এ ল্যাক অফ অর্থাৎ কোনো কিছুর ঘাটতি, এ ল্যাক অফ ভোকাবুলারি মে রেজাল্ট ইন কোথায় ছিলাম, রেজাল্ট ইন কমপ্লিট ফেইলার টু কনভে এ মেসেজ, অর্থাৎ বলতেছে যে গ্রামার তো অবশ্যই জরুরি, বাট তুমি যদি ভোকাবুলারিতে মোটামুটি যদি খারাপ করো, ভোকাবুলারি যদি খুব একটা না জানো, তাইলে কি হবে, এটার ফলাফল কি হবে, রেজাল্ট ইন মানে ফল বয়ে নিয়ে আসা, রেজাল্ট ইন কমপ্লিট ফেইলার টু কনভে এ মেসেজ। কনভে এ মেসেজ মানে কোনো একটা কথা কারো কাছে বহন করে নিয়ে যাওয়া বা বোঝানো, সেই জন্য বলতেছে যদি গ্রামার ঠিক থাকে বাট তুমি শব্দ ভাণ্ডার নেই তোমার, তাইলে এটার ফলাফল কি হবে, যে তুমি কোনো মেসেজই কারো কাছে পৌঁছাতে পারবে না। ভোকাবুলারি ইনক্লুডস কনসেপচুয়াল নলেজ ড্যাশ অর্ডস, তাহলে ভোকাবুলারির মধ্যে কিসের জ্ঞান থাকে, শব্দের জ্ঞান থাকে, শব্দের, আবার র চলে আসলো তার কারণে অফ, এই অফটা সবচেয়ে বেশি আসে। ভোকাবুলারি ইনক্লুডস কনসেপচুয়াল নলেজ অফ অর্ডস দ্যাট গো ওয়েল ড্যাশ অ্যান্ড অর্ডিনারি ডিকশনারি মিনিং, এই অংশটা একটু তোমাদের বুঝিয়ে দিই, এই অংশটা একটু কঠিন। B1 অর্থাৎ বলতেছে যে ভোকাবুলারির মধ্যে কিসের জ্ঞান থাকে, শব্দের ধারণাগত একটা জ্ঞান থাকে, দ্যাট গো ওয়েল বিয়ন্ড অ্যান অর্ডিনারি ডিকশনারি মিনিং, অর্থাৎ যেটা সাধারণ ডিকশনারির মিনিং থেকে একটু ভিন্ন। অর্থাৎ ডিকশনারিতে তুমি যদি যাও, ধরো তুমি মিটিকুলাস শব্দটা ডিকশনারিতে দেখলাম, মিটিকুলাস অর্থ হচ্ছে যত্নবান বা যত্নশীল, এই ডিকশনারিতে তুমি যদি যাও তাইলে পারে তুমি সরাসরি কি পাবা, যে মিটিকুলাস অর্থ যত্নবান, তুমি সবসময় ইউজ করবা যত্নবান হিসেবে। বাট তুমি যখন ভোকাবুলারির কনসেপচুয়াল নলেজ শিখবা, তখন তুমি বুঝতে পারবা যে এই জিনিসটা শুধুমাত্র এই অর্থে ইউজ করে না, এটা
এই সাধারণ অর্থ ছেড়েও বিয়ন্ড অ্যান অর্ডিনারি ডিকশনারি মিন, সাধারণ অর্থের বাইরে গিয়ে আরও অর্থ দিতে পারে। যেমন খুঁতখুঁতে, কোনো মানুষ যদি খুঁতখুঁতে স্বভাবের হয়, ওসিডি আছে ধরো, তাইলে ওই মানুষের ক্ষেত্রে কি হবে, আমরা বিয়ন্ড ওই মানুষের ক্ষেত্রে সেই জন্য বলতেছে, ওই শব্দটা ইউজ করা যাবে, সেই জন্য বলতেছে যে ভোকাবুলারির যে ধারণাগত যে জ্ঞান, সেটা সাধারণ ডিকশনারি মিনিংকে কি করে যাচ্ছে, মানে ছাপিয়ে যায় বিয়ন্ড অ্যান্ড অর্ডিনারি ডিকশনারি মিনিং। তারপরে দেখো স্টুডেন্টস ভোকাবুলারি নলেজ, পসেসিভ এটা, স্টুডেন্টস অ্যাপোস্ট্রোফি এস, স্টুডেন্টস ভোকাবুলারি নলেজ ইজ আ বিল্ডিং প্রসেস দ্যাট অকার্স ওভার টাইম। ওভার টাইম শব্দটা তোমরা শুনেছো মনে হয়, যে সময়ের সাথে সাথে, ওভার টাইম সময়ের সাথে সাথে, ওভার টাইমকে আমরা বলি সময়ের সাথে সাথে। যেমন তোমরা আরও শুনেছো যে ওভার দ্য ডোজ, অর্থাৎ ডাক্তাররা সাধারণত দেয় যে ওভার দ্য ডোজ বা ওভার দ্য কাউন্টার, অর্থাৎ এই ডোজগুলো নেওয়ার ফলে সময়ের সাথে সাথে কী হবে, রোগটা সেরে যাবে। তেমনই বলতেছে যে ভোকাবুলারি নলেজ ইজ এ বিল্ডিং প্রসেস দ্যাট অকার্স ওভার টাইম অ্যাজ দে টেন্ড টু মেক কানেকশন উইথ আদার ওয়ার্ডস। অর্থাৎ বলতেছে ভোকাবুলারি হচ্ছে এমন একটা জিনিস যেটা সময়ের সাথে সাথে গড়ে ওঠে, এবং এটা কি করে, এই জিনিসটা অন্যান্য ওয়ার্ডের সাথে তোমাকে কানেক্ট করতে কি করে, সাহায্য করে। কানেকশন উইথ, লিঙ্ক উইথ, দুটো অর্থই হচ্ছে কোনো কিছুর সাথে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি 8টা প্র্যাকটিস। তোমাদের এই ক্লাস থেকে কোনো প্রশ্ন আসছে কিনা, এই ক্লাস নিয়ে প্রশ্ন বা বোর্ড প্রশ্ন নিয়ে কোনো একটা প্রশ্ন যদি তোমাদের থাকে তোমরা করতে পারো, নয়তো আমি ক্লাসটা শেষ করে দেব। কোনো প্রশ্ন আছে কিনা? এই ক্লাসটা ফেসবুকেই থাকবে, তোমরা চাইলে আবার দেখতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমির হামজা উইথ হবে লাস্টেটা, ঠিক আছে। বাট কোনো প্রশ্ন আছে কিনা তোমরা সেটা বলো, যদি প্রশ্ন থাকে তাইলে। ওকে, আমরা মোটামুটি তাইলে শেষই করে ফেলেছি প্রায়। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই, আমরা তাহলে এখানেই ক্লাসটা শেষ করছি। আশা করছি ক্লাসটা একটু হলেও তোমাদের জন্য উপকারী ছিল, এবং কিভাবে মোটামুটি প্র্যাকটিস করবে সেই বিষয়টা অন্তত ধরতে পেরেছো। এরপরে তোমাদের এই ক্লাস শেষে প্রধান কাজ হচ্ছে বোর্ড কোশ্চেন বেশি করে সলভ করা, এবং তুমি যে গ্রামার বইটা এতদিন ফলো করেছো বা যে নোটটা ফলো করেছো, সেই নোটটা আরেকবার একটু করে চোখ বুলিয়ে নেওয়া, কারণ এটা শেষ মুহূর্ত, এখন বেশি বেশি করে রিভিশন দিতে হবে, তাছাড়া পরীক্ষায় ভালো করার কোনো উপায় নেই। আশা করছি তোমাদের ক্লাসটা কাজে লেগেছে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।